Higher study classes. ম্যাডাম বলবেন অ্যাকোয়ার্ড এক্সোট্রপিয়া বা ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া পড়াচ্ছিলাম। এখন কি এম আই অডিবল শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার, ক্লিয়ারলি অডিবল স্যার। আমি তোমাদেরকে মেইনলি ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া, অ্যাকোয়ার্ড এক্সোট্রপি মানে ইন্টারমিডিয়েট এক্সোট্রপি পড়াচ্ছিলাম। ট্রিটমেন্টটা আমি আজকে তোমাদেরকে বলবো। এটা একটা চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ তোমাদের যখন প্র্যাকটিস শুরু করবা তখন দেখবা যে বেস্ট পেশেন্ট তুই মাসে, আমি তো মাসে অন্তত একটা দুইটা পেশেন্ট পাই ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া। এবং ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়ার একটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়া মানে সবাই খালি চশমা 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 করতে থাকে, মানে সার্জিক্যাল যে ইন্টারভেনশন কেউ সবাই ভয় পায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া মানে গার্লসদের হয়, এবং কসমেটিক পারপাসটা যেহেতু গার্লসদের একটা ইম্পর্টেন্ট ইস্যু, এই জন্য বেশিরভাগ কনসালটেন্ট সার্জারিতে যাওয়ার পক্ষে থাকে না। তো ইদানিং বিশেষ করে এই কোভিড এর আগে বা কোভিড এর পরেও আমি মনে হয় 5-6টা অপারেশন করছি ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া, আলহামদুলিল্লাহ ভালোই কারেকশন হয়েছে। ভয় পাওয়ার কিছু নাই। সার্জারি যেটা প্রয়োজন আমাকে বুঝতে হবে কোনটা সার্জারি প্রয়োজন। কালকে একটা পেশেন্ট আমি পাইছি ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া, 18 বছর একটা মেয়ে, ওর বোন পরে 3rd ইয়ারে ময়মনসিংহ মেডিকেলে, উনি আসছে। আমাদের সিনিয়র একজন টিচার দেখে ওভার মাইনাস দিছে। আমি যখন ওভার মাইনাস দেবো তখন এটা নিয়ে আলোচনা করবো। ওর প্রয়োজন পড়ে -3, উনি -4.5 চশমা দিছে। ওভার মাইনাস একটা অপশন অফ ট্রিটমেন্ট ফর ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া, কিন্তু পেশেন্টের 4.5 দেওয়ার পরে দেখা গেছে যে তার সিভিয়ার পেরিওকুলার পেইন হচ্ছে, হেডেক হচ্ছে, পেশেন্ট টলারেট করতে পারতেছে না। ঠিক আছে, তো ওভার কারেকশন মানে এটা না যে -1 বা -2 তুমি বেশি দিয়ে দিবা। ওভার কারেকশন মানে অ্যাকচুয়ালি হচ্ছে কি এখানে ফুল কারেকশন। ওভার মাইনাস মানে হচ্ছে কি ফুল কারেকশন। আর যার মাইনাস লাগে না তার ক্ষেত্রে আমরা 0.5 0.75 আমরা দিতে পারি, কিন্তু 3-4 প্রয়োজন তার যদি তুমি 5 দাও তাহলে তার স্ট্রেস হবে, তার স্ট্রেইন হবে, তার পেইন হবে, তার হেডেক হবে, তার পেরিওকুলার পেইন হবে, আনটলারেবল। হ্যাঁ, এটা আমি তখন ট্রিটমেন্টে স্টার্ট করবো, তখন আমি বলবো। ট্রিটমেন্টের মধ্যে নন সার্জিক্যাল কিছু বিষয় আছে। আর এই নন সার্জিক্যাল মানে হচ্ছে গিয়ে তোমার আজকে সকালে যে মর্নিং সেশনে আলোচনা হলো, হ্যাঁ, যে অর্থোপেডিক্স এইটার বিষয় এখানে আসবে, আর সার্জিক্যাল। আচ্ছা, এই দুইটাই মেইনলি। এইটা নিচেরটা হলে গিয়ে তোমার ওই যে ইয়েটা আর কি, লিঙ্ক, যে লিঙ্কে এই জিনিসগুলো আছে, এটা লিঙ্ক। Non-surgical treatment is indicated in patients. দেখো কোন সময় আমি সার্জারি বলবো না। Non-surgical treatment is indicated in patients with excellent or good control of the deviation, as measured by normal distance stereoacuity. Stereoacuity distance measure করতে হয়, and in young children where the risk of surgical overcorrection is undesirable. অনেক সময় ছোট বাচ্চাদের ওভার কারেকশন হয়ে যেতে পারে, তার এক্সোট্রপিয়া ছিল, তার ওভার কারেকশন হয়ে ইজোট্রপিয়া হয়ে যেতে পারে। এই ধরনের ফিয়ার যদি থাকে তাহলে আমি সার্জারিতে আমি যাব না। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্লাইড হচ্ছে আপনার স্যার ল্যাপটপের ইয়াটাতে চলে আছে, শুধু কোনো মানে স্লাইড আসছে না স্যার। তোমরা দেখতেছো না? না স্যার, স্লাইড দেখা ফাইল ওপেন হয়নি স্যার। আমরা স্যার যে শুধুমাত্র আপনার যে ল্যাপটপের স্ক্রিনটাতে আছে স্যার। স্যার আমার মনে হয় একবার অফ করে আবার যদি স্ক্রিন শেয়ারটা অফ করে যদি আবার দিতেন স্যার তাহলে আসবে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখতেছি না। এখন কি আছে? না স্যার, এখন দেখা যাচ্ছে না। ফাইলগুলো দেখা যাচ্ছে স্যার, অ্যাকর্ড এক্সোট্রপিয়া অ্যাসেসমেন্ট অফ এক্সোট্রপিয়া। ও, কিন্তু ওই যে ফাইল যেটা ওপেন হয়েছে এটা দেখতেছ না? না না, এটা দেখা যাচ্ছে না।
এখন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। ওকে, রাখো। এখন ঠিক আছে? স্লাইড শো দিলাম। জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। জি স্যার, তাহলে এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। তো ট্রিটমেন্টে আমরা নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, যেটা আমরা আজকে সকালে বললাম, অর্থোপেডিক্সের যে রুলগুলো, এটা আরেকটা হচ্ছে তোমার সার্জিক্যাল ট্রিটমেন্ট, এই দুইটা। তো নন সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা কখন করি? ইজ ইন্ডিকেটেড ইন পেশেন্ট উইথ এক্সেলেন্ট গুড অর গুড কন্ট্রোল অফ দ্য ডেভিয়েশন। হ্যাঁ, অ্যাজ মেজার্ড বাই নরমাল। কিভাবে তুমি বুঝবে যে তার যে গুড কন্ট্রোল আছে? তুমি যদি স্টেরিওগুলি দেখো যে নরমাল ডিস্টেন্স স্টেরিওগুলি তার ভালো আছে, এবং অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চাদের যদি তুমি আর্লি সার্জারি করো, 3-4-5 বছর বয়সে, অনেকে বুঝে না যে এটা যে ইন্টারমিডিয়েট এক্সোট্রপি। আমাদের কনসালটেন্টদের মধ্যে থেকে কেউ যদি আগে সার্জারি করে ফেলে, দেয়ার ইজ চান্সেস অফ ওভার কারেকশন, এটা ইস্যু হয়ে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে। নন সার্জিক্যাল ট্রিটমেন্ট মডালিটিস আছে কারেকশন অফ ইফেক্টিভ এরর, all kinds of effective error, particularly astigmatism and anisotropia, must be corrected. The associated improvement in visual acuity could be associated with increased visional ability and better control of intermittent exotropia. Normally, প্রথম কথা হচ্ছে তুমি রিফ্লেকশন করবা, তার যেটা লাগে astigmatism কারেকশন হোক আর anisotropia হোক, এটা কারেকশন করে দিবা। মাইনাস লেন্স, এখন আসো যে মানে প্রথম যে স্টোরিটা আমি বললাম যে ওভার কারেকশন তুমি করবা কি করবা না। Lenses stimulate, minus lens stimulate convergence. Minus lens কেন আমরা দেই? Stimulate convergence and help control divergence. The efficacy largely depends on the patient's ACA ratio. The larger the ACA ratio, the larger the effect. ACA ratio তার যত বেশি হবে, তত তার ইফেক্ট ভালো হবে। Patient can compensate for larger deviations. Minus lenses range from -2 to -4 diopter. They may be most helpful in younger children with exodeviation of 5 to 15 prism diopter. তার মানে যে পেশেন্টের 5 থেকে 15 prism diopter ডেভিয়েশন থাকবে, তার ক্ষেত্রে তুমি মাইনাস লেন্সটা ইন্ডিকেটেড। এটা তুমি তার দিয়ে ট্রায়াল দিয়ে দেখতে পারো যে তার মানে সে হয়তো কম্পেনসেট করে ফেলতেছে, গুড কন্ট্রোলিং তার হচ্ছে, তখন তার যে মাঝে মাঝে যদি তার ইন্টারমিডিয়েট এক্সটি হইতো, এক্সোট্রপি হইতো, তখন আর এটা হবে না হয়তো। তাহলে 1 নম্বর গেল তোমার রিফ্লেকশন, 2 নম্বর গেল মাইনাস লেন্স, 3 নম্বর হচ্ছে কি অক্লুশন, পেচিং দ্য ডমিনেন্ট আই। এখানে কিন্তু খালি অক্লুশন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, প্রশ্ন কি স্যার প্রেজেন্টেশন, স্যার প্রশ্ন কি প্রেজেন্টেশনে পরে করব না স্যার এখন করব করতে স্যার? পারো, তোমার যদি এই স্লাইডের উপরে স্যার মাইনাস লেন্সের যেটা, হ্যাঁ বলো। জি স্যার, স্যার মাইনাস লেন্সের একটা ইয়া ছিল স্যার। স্যার এখানে স্যার বলেছেন যে ওভার মাইনাস প্রেসক্রিপশন কারেকশন যেটা করা যায় স্যার, সেই ক্ষেত্রে স্যার বাট মাইনাস লেন্সের রেঞ্জটা দিয়েছেন স্যার হচ্ছে -2 to -4 যদি পেশেন্ট এটা ইয়ে করে অ্যাকসেপ্ট করতে পারে, টলারেট করতে পারে, এটার উপরে দিয়ে কারেকশন করব স্যার, অর রেঞ্জ উইদিন রেঞ্জ। হ্যাঁ, সাধারণত -2 থেকে -4 তুমি বেশি দিতে পারবে। মাইনাস লেন্সেস রেঞ্জ ফ্রম -2 to -4, মানে একটা পেশেন্টকে তুমি -2 দিতে পারো, তার হয়তো 0 লাগতেছে, তাহলে -2 দিয়ে তুমি ট্রায়াল করে দেখতে পারো, অসুবিধা নেই। তার হয়তো -2 লাগে, জি স্যার, তার হয়তো -2 লাগে, তাহলে -4 দিতে পারো, সমস্যা নেই, দিয়ে তুমি ট্রায়াল করবা। বুঝতে পেরেছি স্যার। প্রথম যে স্টোরিটা আমি বললাম, ওই 18 বছরের মেয়েটাকে কম্পেনসেট করতে পারতেছে না, তার তো হেডেক হচ্ছে, তার পেরিফেরাল পেইন হচ্ছে। যদি কারো না হয়, তাহলে ইন দ্যাট কেস তাকে যদি ওভার মাইনাস করে দাও, তাহলে তার গুড কন্ট্রোল হবে, তার এটা কনভার্জেন্সটাকে স্টিমুলেট করবে। ঠিক আছে? জি স্যার। এইগুলো পেশেন্ট আবার তোমার হাতে রাখতে হবে, তুমি ছেড়ে দিলে হবে না। তুমি এখন দেখলা তুমি -2 ওভার কারেকশন করে দিলা, আরেকজনের কাছে কনসালটেন্টের কাছে গেল পেশেন্ট, তখন বলবে যে না উনি তো ভুল প্রেসক্রিপশন করছে, তার হয়তো আইডিয়াই নাই ইন্টারমিডিয়েট এক্সোট্রপিতে যে তুমি যে ওভার মাইনাস করছো, এই আইডিয়াটা হয়তো ওই কনসালটেন্টের নাই। জি স্যার। ঠিক আছে? অথবা তুমি একটা নোট রাখতে পারো, জি স্যার। তোমার যদি রিফ্লেকশন করো, তুমি একটা স্পেশাল নোট নিচে লিখে দিতে পারো, পেশেন্টের এটা লাগে, -2 লাগে, কিন্তু যেহেতু তার ইন্টারমিডিয়েট এক্সোট্রপি আছে, এত প্রিজম ডায়াগ্রাম, সো আই হ্যাভ গিভেন ওভার মাইনাস কারেকশন রাখতে পারো, তাহলে অন্য কনসালটেন্টের এটা একটা সুবিধা হবে। ঠিক আছে? ওকে, জি স্যার। নেক্সট হচ্ছে তোমার অক্লুশন, patching the dominant eye or alternate patching of either eye
is suggested to interrupt the process of suppression and to reduce the progression of the exotropia. তাহলে তুমি পেচিং করতে পারো দুইভাবে, একটা ডমিনেটিং আই পেচিং করতে পারো অথবা অল্টারনেটিভ পেচিং করতে পারো। এটা একটা নন সার্জিক্যাল মেথড অফ ট্রিটমেন্ট প্রটোকল। আরেকটা প্রিজম, বেস ইন প্রিজম দিতে পারো, যেহেতু তোমার এটা এক্সোট্রপিয়া বা ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া। আমরা জানি যে এফেক্টস টুয়ার্ডস দ্য ডেভিয়েশন, তাহলে এই পেশেন্টের এফেক্টস আউট হবে, বেস হবে ইন। Base in prism may aid control and relieve exotrophic symptoms in small committed exudation of up to approximately 20 prism diameter. এই যে প্রিজমটা যে দিবা তুমি কত প্রিজম তারে দিবা, এটা আস্তে আস্তে অল্প অল্প করে তারে প্রিজম ডায়ামিটার, তবে এটা নট দ্যাট যে তুমি তার ডেভিয়েশনটা মেজার করে তারপরে ওই অনুযায়ী দিবা, এটা না। তারে অল্প অল্প করে তুমি 20 প্রিজম ডায়ামিটার পর্যন্ত বাড়াইতে পারবা, এর উপরে গেলে সে এটা টলারেট করতে পারবে না। এখন আসলে অর্থোপটিক্স। অর্থোপটিক্স মানে এই যে তোমাদের আছে সকালে যে আলোচনা হলো এই যে কনভার্জেন্স এক্সারসাইজ ইমপ্রুভস কনভার্জেন্স ফিউশনাল অ্যাপ্টিটিউড এন্ড দ্য নিয়ার পয়েন্ট কনভার্জেন্স। কনভার্জেন্স এক্সারসাইজ সকালে যা যা আজকে শিখছো এগুলাই এই কনভার্জেন্স এক্সারসাইজের মধ্যে আসবে। ফিঙ্গার নোজ স্ট্রেচ আসতে পারে, তারপরে জাম্পিং এক্সারসাইজ আসতে পারে, হ্যাঁ, তারপরে যে ডট যেটা তোমরা বলছো যে এটাও আসতে পারে, বিভিন্ন ধরনের আসে। কনভার্জেন্স এক্সারসাইজ আর ইন্ডিকেটেড ফর পেশেন্টস উইথ symptoms of intermittent exotropia. তোমাদেরকে আমি ক্লাসিফিকেশন যখন পড়াই তখন আমি বলছি কখন তুমি কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি বলবা, কখন ডাইভারজেন্স এক্সেস বলবা, আর কখন বেসিক বলবা। যে ডিস্টেন্ট এবং নিয়ারে যদি সমান থাকে তাহলে বেসিক হবে তার, আর কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি হচ্ছে তোমার নিয়ারে যদি তার স্কুইনটা যদি বেড়ে যায় তাহলে কনভার্জেন্স ইনসাফিসিয়েন্সি। ডিস্টেন্টের চেয়ে যদি নিয়ারে যদি বেশি হয়ে যায় আর ডিস্টেন্টে যদি বেশি হয় তাহলে হচ্ছে তোমার ডাইভারজেন্স এক্সেস। Near point exercises, prism convergence exercise, and red plus convergence exercise are recommended. মানে এগুলো হচ্ছে অর্থোপেডিক্সের বিভিন্ন টাইপ। Role of botulinum toxin injection in the extraocular muscles to treat secondary exotropia. তাহলে একজন বড় দেখে বুদ্ধি করে এইখানে আমরা botulinum toxin যদি দিই তাহলে কোন জায়গাটাতে দিব, কোন মাসলে দিব? রুমের বড় দেখি স্যার আমরা হচ্ছে যে ডিভিশন তার অপোজিট দিকে দেব স্যার। কি রুবেল কি বলছো? স্যার হচ্ছে যে মাসলটা স্যার যেদিকে স্যার ডেভিয়েশন স্যার, সাপোজ স্যার যদি হচ্ছে এটা এক্সোট্রপিয়া, হ্যাঁ তাহলে তো ডেভিয়েশন তো এক্সট্রিম দিকে থাকবে, বাইরের দিকে। জি স্যার, তাহলে আমরা অপোজিট দিকে দেব স্যার। আর মানে এটা কি কোন মাসল সেটা মিডিয়াল রেক্টাসে দেব স্যার। আর ইউ শিওর? ফারজানা তো আমার উল্টো কথা বলতেছে। ফারজানা বলছে লেটারাল রেক্টাসে দিবে, হু ইজ কারেক্ট? থার্ড অপিনিয়ন ফ্রম নওরিন। থার্ড অপিনিয়ন ফ্রম নওরিন। নওরিন আছে? আচ্ছা স্যার, এক্সো থাকলে স্যার আমরা ল্যাটারালে দিব স্যার। ল্যাটারালটাকে উইক করে দেব স্যার। ঠিক আছে স্যার, রাইট স্যার, ল্যাটারাল লেটার দিব স্যার। ডোন্ট কনফিউজ, ডোন্ট কনফিউজ। তুমি রুবেল অপোজিট মাসল বললা কেন? এটা ভুল করে বলে হয়েছে। Okay. Multiple injection may be required, but they were well tolerated with no permanent adverse effects. এখানে তোমরা আমি আর এই ডোজটা সম্বন্ধে আমি আলোচনা করে নেই। আমি অনেক আগে তোমাদেরকে একদিন মর্নিং সেশনে botulinum toxin যেটা ইজোট্রপিয়াতে ইনফেক্টাল এজেন্টিয়াল ইজোট্রপিয়াতে অনেক সময় মিডল রেক্টাসে আমরা দেই। আমি তখন আলোচনার সময় তার ডোজটা একবার বলে দেন স্যার। এখন বলতে পারবো না, ফাইন্ড ইট আউট। বলে দেন একবার, অনেক আগে বলছেন স্যার, একবার বলে দেন। ফাইন্ড ইট আউট। সার্জিক্যাল কেয়ার এটা আমি পড়াতে আসিনি আজকে, সার্জিক্যাল কেয়ার পড়াতে আসছি। Opinions vary widely with regard to the surgical care. Opinions vary widely with regard to the appropriate timing of surgical intervention. Opinions, দেখো একটা লাইনের মধ্যে অনেক কথাই আছে। Opinions vary widely with regard to the appropriate timing of surgical intervention. মানে 5 বছর বয়সে সার্জারি করব, 8 বছর বয়সে সার্জারি করব, না 16 বছর বয়সে সার্জারি করব, না বিয়ের আগের দিন সার্জারি করব। Surgery is indicated কোন কেসে, মানে কোন কেসে সার্জারি ইন্ডিকেটেড। পুয়ার কন্ট্রোল অফ দ্য ডেভিয়েশন, পেশেন্টের খুব একটা কন্ট্রোল নাই। অনেক সময় দেখবা ম্যাক্সিমাম টাইম দিনে 50% এর উপরে যদি তার ইন্টারমিডিয়েট স্কুইড থাকে, তাকে গার্জিয়ানকে বলতে হবে যে আপনি একটু অবজার্ভ করবেন বাসায়। কিন্তু 50% আছে না 60% আছে না 90% আছে, এটা তুমি তো অফিস থেকে বা তোমার চেম্বার থেকে বা হাসপাতাল থেকে মনিটর করতে পারবে না। গার্জিয়ানকে বলতে হবে যে এই যে তার স্কুইনটা হয় এটা দিনের
কত সময় তার ওয়েকিং আওয়ারের কত সময় এটা স্কুইনটা হয় এটার উপরে একটা নির্ভর করবে তার কন্ট্রোলিং কেমন আছে when manifest phase is present at least 50% of the time it indicated deterioration of control of intermittent exotropia increase in size of deviation দেখা গেল যে তার intermittent exotropia তুমি 2 বছর আগে পেশেন্টটাকে দেখলা তখন তার 40 প্রিজনে আনমিউট করো বাচ্চা কাচ্চা নিয়ে ক্লাসে চলে আসছো নাকি আনমিউট করো তো deterioration of control of intermittent exotropia হচ্ছে কি আগে তুমি 2 বছর আগে পেশেন্টটাকে দেখলা তখন দেখলা যে 40 প্রিজন ডায়াফ্রাম exotropia আছে আর 2 বছর পরে তুমি তখন দেখবা যে তার বেড়ে গেছে না 50 হয়ে গেছে বা 60 হয়ে গেছে in that case এটা একটা ইন্ডিকেটর increase in size of the deviation a progressive deterioration in distance and or near steady acuity তার steady acuity আগে যা ছিল এখন তার কমে গেছে progressive inability to refuse after manifestation of the deviation মানে কন্ট্রোলের কথা বলা হয়েছে আর কি তোমার সামনে দেখবা যে তুমি স্কুইট হইলো তারপরে নরমাল হইতে তার অনেক সময় লাগতেছে আর সে পারতেছে না এই ধরনের কেসে আমরা সাধারণত সার্জারি করব তাইলে একটা ইন্ডিকেশন হচ্ছে যে দিনের 50% এর উপরে টাইম যদি তার ডাইভারজেন্ট স্কুইট থাকে অথবা তার যদি বছরে বছরে তার ইনক্রিজ করতে থাকে এটা যদি প্রগ্রেসিভ হয় স্টেরিয়া একুইটি একটা ফ্যাক্টর এবং ম্যানিফেস্ট স্কুইট এখান থেকে যখন সে রিফিউজ করবে সে যখন কন্ট্রোল করবে গুড কন্ট্রোল তখনকার যদি ইয়েটা কমে যায় আর কি তার এবিলিটিটা কমে যায় হ্যাঁ তার যদি ডিপ্লোপিয়া হয় তার যদি সিভিয়ার হয় তাহলে দিস আর দ্য তোমার ইন্ডিকেশন অফ সার্জারি সার্জিক্যাল প্রসিডিউর কি ল্যাটারাল রেকটাস মাসল রিসেকশন আমরা করতে পারি রিসেকশন প্রসিডিউর করতে পারি হ্যাঁ ল্যাটারাল রেকটাস মাসল সাধারণত আমরা বোথ আই করব ইন কেস অফ ডাইভারজেন্ট অ্যাক্সেস যদি পেশেন্টের হয় দূরে তাকাইলে পরে যদি পেশেন্টের যে ডেভিয়েশন যদি বেশি হয় ডাইভারজেন্ট অ্যাক্সেস হয় তাহলে ইন দ্যাট কেস সাধারণত আমরা বোথ সাইডে ল্যাটারাল রেকটাস রিসেকশন করি আর রিসেকশন প্রসিডিউরও আছে একটা আর কি হলো বাইলেটারাল মিডিয়াল রেকটাস মাসল রিসেকশন তিনটা প্রসিডিউর আছে বাট 3 নম্বর অপশনটা ভেরি রেয়ারলি আমরা পারফর্ম করি প্রথম দুইটা মধ্যে ল্যাটারাল রেকটাস বাইলেটারাল ল্যাটারাল রেকটাস মাসল রিসেকশন করলে এটা ভালো রেজাল্ট দেয় কিন্তু এই বাইলেটারাল ল্যাটারাল রেকটাস করার আগে পেশেন্টের সাথে কাউন্সেলিং করতে হবে যে আমরা দুইটা চারটা হরিজন্টাল মাসল আছে এখন 50% আমরা কারেকশন করব বাকি 50% মাসল আমরা রেখে দিব ভবিষ্যতে যদি তার প্রয়োজন হয় তোমার নোটে লিখে রাখবা যে তুমি দুইটা ল্যাটারাল রেকটাস রিসেকশন করছো সেকেন্ড সার্জারি কোনো সময় যদি প্রয়োজন পড়ে তাহলে মিডিয়াল রেকটাস মাসলটা রিসেকশন করবে অন্য কনসালটেন্ট যাতে বুঝতে পারে যে তুমি আগেরবার কি সার্জারি করছিলে এটা একটা হইতে পারে আরেকটা হইতে পারে দুই চোখে না করে একটা চোখে আমি করলাম তোমাকে প্রশ্নের সম্মুখীন হইতে হবে যে আপনি কি দুইটাই চোখে সার্জারি করবেন তাহলে দুইটা চোখ যদি সার্জারি করো পেশেন্টকে গার্জিয়ানকে ভালোভাবে কাউন্সেলিং করে বুঝাই বলতে হবে যে আমি দুইটা মাসল করব এখন দুই সাইডে একটা একটা করে আর দুইটা মাসল আমি প্রিজার্ভ রাখবো ভবিষ্যতে যদি তার প্রয়োজন পড়ে কাউন্সেলিং করে ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট অপশনস ফর ভেরিয়াস টাইপস অফ ইন্টারমিটেন্ট এক্সোট্রপিয়া এই যে এখানে আসো এই চারটাতে আসো হ্যাঁ এই চারটা দেখো এই চারটা পড়তে পারলে মনে রাখতে পারলে তুমি তোমার ভবিষ্যতে তোমার ইন্টারমিটেন্ট এক্সোট্রপিয়া অনেক সহজ হয়ে যাবে দেখবা হ্যাঁ ম্যানেজমেন্ট অফ ইন্টারমিটেন্ট এক্সোট্রপিয়া ওকে এখানে আমরা দেখলাম তার ডিস্টেন্টে বেশি হচ্ছে দেন দ্য নিয়ার দেখো ডিস্টেন্টে ডাইভারজেন্স পয়েন্ট ইজ মোর দেন দ্য নিয়ার মানে ডিস্টেন্টে মনে করো 70% ডায়াপ্টার আর নিয়ারে হয়ে গেলে তার 50% ডায়াপ্টার হচ্ছে তখন তুমি পেচিং করবা ওই যে আমি আগে তোমাদেরকে বলছিলাম পেচিং এর কথা 30 মিনিট বা 40 মিনিট পেচিং করে তারপরে দেখতে হবে পেচিং করলা পেচিং করার পরে তুমি দেখলা 30 মিনিট পরে দেখবা যে ডিস্টেন্সটা নিয়ার তার তোমার ডিস্টেন্সটা নিয়ার ইয়ে হয়ে গেছে না সমান হয়ে গেছে তার মানে তার স্ট্রং ফিউশনাল অ্যাক্টিভিটিজের কারণে এটা তার ইয়ে হয়ে গেছে হ্যাঁ সমান হয়ে গেছে আগে ছিল ডিস্টেন্স নিয়ার ডিফারেন্স এখন তুমি 30 মিনিট পেচিং করার পরে তার এটা সমান হয়ে গেল আরেকটা হলে পেচিং করার পরে যদি দেখো যে না ডিস্টেন্স তখনও পর্যন্ত বেশি আছে তখন +3 টেন্স দিবা ফর নিয়ার -2 দিবা ফর ডিস্টেন্স দেখবা এসি রেশিও যদি তার নরমাল থাকে
তাহলে এটা হলো কি ট্রু ডাইভারজেন্স এক্সেস, এলআরসি মানে হচ্ছে ল্যাটারাল রেকটাস রিসেশন করব আমরা। হ্যাঁ, ট্রু ডাইভারজেন্স এক্সেস যদি হয়, এখানে আমরা এসি রেশিও নরমাল যদি হয় ট্রু ডাইভারজেন্স এক্সেস, এসি রেশিও যদি হাই হয় তাইলে আমরা এখানে সার্জারিটা একটু পরে, এখানে সাধারণত আমরা চশমা, মাইনাস লেন্স, বাইফোকাল লেন্স, যেহেতু এসি রেশিও বেশি, এটা একটা ইন্ডিকেশন তোমরা জানো বাচ্চাদের ক্ষেত্রে যাদের এসি রেশিও বেশি তাদের আমরা বাইফোকাল দিই। বাইফোকালের ইন্ডিকেশন তোমাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে সিভিয়ার এফেক্টিং, তারপরে হাই এসি রেশিও, এইটা একটা ইন্ডিকেশন অফ বাইফোকাল। ওকে, তাহলে আমরা বাইফোকাল চশমা দিতে পারি। ইনক্রিজ রিস্ক অফ ইসোট্রপিয়া উইথ সার্জারি, এই পেশেন্টের যদি হাই এসি রেশিও থাকে এটা যদি সার্জারি করো দেয়ার ইজ চান্সেস অফ ইসোট্রপিয়া। যদি বেসিক টাইপ হয়, বেসিক টাইপ মানে তো বুঝছো ডিস্টেনিয়ার সমান সমান হয়, তখন তুমি রিসেকশন করতে পারো। আর যদি দেখো যে নিয়ারে বেশি হয় ডিস্টেন্সের তুলনায়, আবার প্যাচিং করলাম, প্যাচিং করার পরে দেখলা যে নিয়ার ডিস্টেন্স সমান হয়ে গেছে কিনা, আবার সেই স্ট্রং ফিউশনের কারণে তার এটা ইউজে, এটা পরবর্তীতে দরকার নাই। যদি দেখা যায় যে না প্যাচিং করার পরেও তার নিয়ারটা বেশি হয়ে গেছে, আবার +3 দিয়ে করো ডিস্টেন্স, -2 দিয়ে করো নিয়ার। যদি এসি রেশিও তার নরমাল হয়, হ্যাঁ, এইখানে তুমি গ্লাস দিতে পারবে, কনভার্জেন্ট এক্সারসাইজ দিতে পারবে, মিডিয়াল রেকটাস রিসেকশন করতে পারবে যদি তার এসি রেশিও নরমাল হয়। আর এসি রেশিও যদি তার কম হয় তাইলে তোমার অ্যাকোমোডেটিভ কম্পোনেন্ট ইজ দেয়ার, ঠিক আছে, অ্যাকোমোডেটিভ কম্পোনেন্ট বা কনভার্জেন্ট ইনসাফিসিয়েন্সি ইজ দেয়ার, তখন তুমি কনভার্জেন্ট যে এক্সারসাইজ গুলো আছে এগুলো দিবা। তাইলে এইখানের মধ্যে দুইটা জিনিস, একটা হলো যে কার আমরা সার্জারি করব আর কাকে আমরা এক্সারসাইজ দিব, এই জিনিসটা আমরা আসলাম। সংক্ষেপে যদি আমরা বলি যে ট্রু ডাইভারজেন্স এক্সারসাইজ যদি হয়, ইজি হচ্ছে কি ল্যাটারাল রেকটাস বোথ সাইড করে ফেলা। আর যদি দেখা যায় যে তার তোমার ডিস্টেন্সও বেশি, নিয়ারও বেশি ছিল, পরবর্তীতে তুমি দেখলা যে এসি রেশিওটা বেশি, ইন দ্যাট কেস তুমি একটা সার্জারি করলে দেখা যাবে যে তার ইসোট্রপিয়া হওয়ার চান্স থাকে। তাহলে আমরা সার্জারি করব যদি ট্রু ডাইভারজেন্স এক্সারসাইজ হয় এখানে, আর বেসিক টাইপে আমরা সার্জারি করতে পারি সেম মাসেলের তো সেম আইয়ে, তখন তুমি রিসেকশন করবে বেসিক টাইপ, যার ডিস্টেন্স এবং নিয়ার ইজ সমান। আর যার নিয়ারে বেশি তার ক্ষেত্রে সাধারণত তোমার সার্জারিটা তুমি অনেক পরে চিন্তা করবা। আর সার্জারি যদি করতে হয় তাই মিডল রেকটাসটাকে আমরা এইটা মানে কনসিডার করবো আর কি। হ্যাঁ, মিডল রেকটাসটাকে আমরা রিসেকশন কনসিডার করবো, এখানে কনভার্জেন্ট এক্সারসাইজ যদি দিবা চশমা দিবে। A unilateral resection procedure can also be performed in children with exotropia of the convergence insufficiency type, where the exodeviation is more at near and less or absent at distance. Surgery with preoperative orthoptic occlusion therapy, আর তোমাদের ডিটেইলস দরকার কিছু নাই, এই চারটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। Surgery with preoperative orthoptic occlusion therapy have the highest success rate compared with horizontal muscle surgery alone. তুমি যদি শুধু সার্জারি করো তার চেয়ে যদি তুমি অর্থোপেডিক এবং অক্লুশন থেরাপি যদি তুমি কম হয়তো তোমার কাছে যখন আসলো তখন দেখলা 60 প্রিজন ডাক্তার, তুমি আধা ঘন্টা পেশেন্টকে বসায় রেখে পেচিং করার পরে তারপরে আবার দেখলা চেক করলা। এই চেকিং এর সময় অথবা গার্জিয়ানরাও যদি বলে যে তার দিনের বিকালবেলা বেশি হয় সকালবেলা কম হয়, যে সময়টাতে তার বেশি হয় ওই সময়টাকে তুমি তাকে আবার রিচেক করো, রিচেক করে তোমার যে ফাইন্ডিং হবে ম্যাক্সিমাম যে ডেভিয়েশন তুমি পাবা ওইটাকে টার্গেট করে তুমি সার্জারি ইয়েতে যাবা, ঠিক আছে। সেন্সরি exotropia, sensory exotropia মানে হচ্ছে sensory deprivation, squeak, anisometropia মানে এই sensory exotropia টা হচ্ছে তোমার anisometropia কারণে হতে পারে, ক্যাটারাক্টের কারণে হতে পারে, যে কোনো sensory deprivation এর কারণে এটা হয়। If possible, surgery should be confined to the eye with a visual defect. যে চোখে তার তোমার sensory exotropia আছে, that means তার যদি unilateral cataract হয়, তার যদি anisometropia হয়, যে চোখে তার ডিফেক্ট আছে ওই চোখে সার্জারিটা তুমি করো। The recess resection procedure, lateral rectus muscle resection combined with ipsilateral medial rectus muscle resection is recommended. মানে এক চোখে তুমি unilateral সার্জারি করবে বা resection. Exotropia with bitemporal visual field defect.
বাই টেম্পোরাল ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট। অনেক সময় আমি তোমাদেরকে যখন ক্লাসিফিকেশন পড়াই, বেসিক জিনিস পড়াই, তখন বলছিলাম surgical correction is difficult because of the varying nature of this alignment. Adjustable sutures may be used. এখানে আরেকটা জিনিস, এই অ্যাডজাস্টেবল সুচারের একটা ভূমিকা আছে। তুমি ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়াতে লেটারাল রেক্টাস রিসেশন মাসল করলে তুমি অ্যাডজাস্টেবল সুচার ইউজ করতে পারো। তোমরা জানো যে আমরা পরের দিন 24 আওয়ার্স পরে সাধারণত আবার আমরা দেখি তার ডেভিয়েশন কম বেশি হইলে অ্যাকর্ডিংলি আমরা অ্যাডজাস্ট করতে পারি। তখন এটার একটা ভূমিকা আছে অ্যাডজাস্টেবল সুচারের। কনজিকিউটিভ যদি এক্সোট্রপিয়া হয়, কনজিকিউটিভ এক্সোট্রপিয়া মানে হচ্ছে গিয়া, ওইদিন কারে জিজ্ঞাসা করলাম, সে আকাশ থেকে পড়লো মনে হইলো। কনজিকিউটিভ এক্সোট্রপিয়ার কি জিনিস? একটা হচ্ছে গিয়া রেসিডুয়াল, আর একটা কনজিকিউটিভ। এটা বারবার আমি এই কথাটা বলি। তার ইসোট্রপিয়া ছিল, ওখান থেকে তুমি এক্সোট্রপিয়া করে ফেলছো, দ্যাট ইজ কনজিকিউটিভ। তার আগে এক্সোট্রপিয়া ছিল 50 প্রিজম ডায়াফ্রাম, তুমি এখন কারেকশন করার পরে 30, তার কারেকশন হইলে 20 রয়ে গেল, দ্যাট ইজ রেসিডুয়াল। কনজিকিউটিভ এক্সোট্রপিয়া যদি হয় কোনো পেশেন্টের, তার মানে হচ্ছে কি ছোটবেলা হয়তো তার ইনফ্যান্টাইল এসেনশিয়াল ইসোট্রপিয়া ছিল, সার্জারি করে তুমি তাকে এক্সোট্রপিয়া বানাই দিলা। Management depends on the amount of exodeviation and the type of previous surgical procedure. If the deviation is small, minus lens, which can be started immediately after surgery, based in prism. If the deviation is large, a reoperation is the procedure of choice. যদি consecutive exotropia বেশি হয়, তাহলে আবার সার্জারি, রিভিশন সার্জারি করার প্রয়োজন পড়ে। অল্প হইলে পরে তুমি মাইনাস লেন্স বা বেজ ইন প্রিজম এগুলো দিয়ে ট্রাই করতে পারো। If the deviation is large, a reoperation is the procedure of choice. Type of previous surgery উপরে নির্ভর করবে, আগে কি তুমি লেটারাল রেক্টাস মাসল ধরলা কিনা। এই জন্য আমি বলছি যে নোট রাখবা। তুমি যদি 9 বছর বয়সে একটা বাচ্চা লেটারাল রেক্টাস মাসল সার্জারি করলা, তুমি এটা নোট রাখবা, তাতে করে ইন ফিউচার সার্জন মিডল রেক্টাসের উপরে হাত দিতে পারবে। If the previous procedure was a bilateral medial rectus recession for esotropia, ওই যে আমি বললাম ইনফ্যান্টাইল এসেনশিয়াল esotropia তে আমরা অনেক সময় বাইমিডিয়াল রিসেশন করি, এটা করার পরে দেখা গেল যে কনজিকিউটিভ এক্সোট্রপিয়া হয়ে গেল। A limitation of adduction may indicate a slipped middle rectus muscle. তোমরা জানো যে মিডল রেক্টাস মাসল অনেক সময় স্লিপ করতে পারে। হ্যাঁ, এটা একটা মানে তুমি যদি অকুলার মডেলিটি করো, করার পরে যদি তুমি দেখো যে অ্যাডাকশনটা হচ্ছে না ঠিক মতো, তাহলে বুঝতে হবে যে প্রিভিয়াস সার্জারি থেকে হয়তো মিডল রেক্টাস মাসলটা স্লিপ হয়ে গেছে। In such cases, middle rectus advancements must be performed to correct the secondary exotropia. যদি তুমি এক্সপ্লোরেশন করে মিডল রেক্টাস মাসলটা খুঁজে পাও, তাহলে এটাকে রিপোজিশন করে দিবা অ্যাকর্ডিংলি। হ্যাঁ, তাহলে এটা সেকেন্ডারি এক্সোট্রপিয়া কারেকশনের জন্য একটা সুবিধা হবে। If erection is full and the exodeviation is greater at distance than at near, lateral rectus recession may be considered. সবসময় খেয়াল রাখবা, যখন এই ডিসটেন্সে যদি স্কুইনটা ডাইভারজেন্ট বেশি হয়, lateral rectus recession is the ideal treatment of choice. Deviation is the same at distance এবং near যদি হয়, a repeat resection procedure on the same eye or the contrary eye can be performed. Complication কি হতে পারে? If left untreated, intermittent deviations could progress to constant exodeviation. তুমি intermittent exotropia অপারেশন করলা না, in future এটা constant হয়ে যেতে পারে with subsequent development of amblyopia and loss of fusional abilities in young children. No specific complications, but complications of eye muscle surgery in general apply. এখানে স্পেসিফিক কমপ্লিকেশন কিছু নাই, কিন্তু স্কুইকের যে জেনারেল যে ফর্মুলাগুলো আছে, জেনারেল যে কমপ্লিকেশনগুলো আছে, একটা লস্ট মাসল হতে পারে, গ্র্যানুলোমা হতে পারে, হ্যাঁ, মাসল স্প্লিট হয়ে যেতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো তো থাকবেই। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস ইনক্লুড ওভার কারেকশন হতে পারে, আন্ডার কারেকশন হতে পারে, রেসিডুয়াল এ অর বি প্যাটার্ন স্টেরিসমাস, ডিপ্লোপিয়া ইন সাইড গেজ ডিউ টু লেটারাল রেক্টাস ইনকমিটেন্স। অনেক সময় extreme lateral gazing গিয়ে diplopia হতে পারে পেশেন্টের। Some authors believe that surgical alignment before age 4 years is better results with lower risk for amblyopia. On the other hand, even a slight overcorrection increases the risk of loss of bifocal fixation at this young age. তাইলে কিছু কিছু সার্জনরা মনে করে যে 4 বছর বয়স হওয়ার আগে যদি তুমি সার্জারি করো তাহলে এটা amblyopia প্রিভেন্ট করবে। কোনো সার্জন মনে করে যে তুমি যদি আগে করো তাহলে যদি কোনো ওভার কারেকশন হয়ে যায়, তার সময়ের সাথে সাথে bifocal fixation will be hampered. Patients with better fusional control preoperatively do better postoperatively. যাদের fusional control ভালো, postoperatively তাদের ভালো থাকবে। Correction of refractive error should be continued postoperatively. পেশেন্টকে বলতে হবে, যদি কোনো পেশেন্টের সে -0.75 দিয়ে তার 6.9 ভিশন হচ্ছে বেস্ট কারেক্টেড ভিশন,
একটা চোখে আরেকটা চোখে আনএক্সিস্টিং ভিশন, তাইলে তাকে বলতে হবে যে অপারেশনের পরেও আপনাকে এই চশমাটা পড়তে হবে, গার্জিয়ানকে এই মেসেজটা কনভে করতে হবে। আদারওয়াইজ যদি কনভে না করো, গার্জিয়ান তোমাকে বলবে যে সার্জারি তো করলাম, আবার চশমা কেন? তাইলে অপারেশনের আগে বলতে হবে যে সার্জারি করার সাথে চশমা পড়া না পড়ার সম্পর্ক নাই, সার্জারি করলে চশমা পড়তে হবে। Correction of refractive error should be continued postoperatively. Tenacious proximal fusion may predict better postoperative results. Both motor alignment and sensory functional improvement should be included in the postoperative assessment of response to surgery. এই হলো গিয়া আজকের প্রেজেন্টেশন। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল বলো। স্যার। ডক্টর আহাদ বলছিলাম স্যার। বোটুলিনাম টক্সিনের ইন্ডিকেশনটা স্যার ঠিক আসলে বুঝতেছি না, এটা কি স্যার সার্জিক্যাল অল্টারনেটিভ নাকি স্যার এটার ইন্ডিকেশনটা স্যার যদি আপনি নন সার্জিক্যাল ট্রিটমেন্টে আমি কতগুলো অপশন বলছি। একটা বলছি আমি রিফ্রেকশন, একটা বলছি আমি অক্লুশন, হ্যাঁ, আর কনভার্জেন্স কতগুলো এক্সারসাইজ, আর ওই যে বোটুলিনাম ইনজেকশন। বোটুলিনাম ইনজেকশন সেক্ষেত্রে কি স্যার স্পেকটিক্যাল কারেকশন বা স্যার ওই সব দিয়ে তারপর কি বোটুলিনাম টক্সিনে আসবো নাকি স্যার বোটুলিনাম টক্সিন একদম ইনিশিয়ালি স্টার্ট করা যাবে? না, এটা একটা অপশন। এটা তুমি যদি পেশেন্টকে কাউন্সেলিং করে বুঝায় বলতে পারো যে আপনার এই ইনজেকশনটা দিয়ে আমি দেখতে পারি, এটা ট্রায়াল বেসিসে দিতে পারো, কোনো অসুবিধা কিছু নাই। কেউ কোনো স্টাডি যদি করতে চাই, এগুলো অনেক স্টাডি আছে এটার উপরে। কেউ যদি তোমরা থিসিস ডিসার্টেশন করতে চাও ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া পেশেন্ট নিয়ে 2 বছরে তুমি 30টা কেস পাবা, অসুবিধা নাই। তুমি ট্রায়াল দিয়ে দেখতে পারো যে বোটুলিনাম টক্সিনের কি ভূমিকা আছে এখানে। এটা একটা অপশন, নন সার্জিক্যাল মেথড অফ ট্রিটমেন্টের একটা অপশন। প্রথমে যে তুমি বোটুলিনাম টক্সিন ইনজেকশন দিয়ে দিবা, এটা না, তুমি বোটুলিনাম টক্সিন ইনজেকশন দিয়ে দেখো, কিন্তু এটা তো একটা টেম্পোরারি মেথড। তোমরা জানো যে এই ইনফ্যান্টাইল এজেন্সিয়াল ইজোট্রপিয়াতেও দেখবা কায়াসকিতে লেখা আছে যে মিডল রেক্টাস মাসলে বোটুলিনাম টক্সিন ইনজেকশন একটা অপশন। তো এটা তো দেখা যায় যে বোটুলিনামের ইনজেকশনের মেয়াদি হচ্ছে কি তোমার 3 মাস। 3 মাস পর পর আবার হয়তো অনেক সময় যাওয়া লাগে, তাই না? এটা নন সার্জিক্যাল একটা ট্রিটমেন্ট। আসলে আমরা তো রিফ্রেকশন, আমি তো ব্যক্তিগতভাবে কখনো বোটুলিনাম টক্সিন এই স্কুইনকে দেই নাই কখনো। সাধারণত আমরা রিফ্রেকশনই করি। বোটুলিনাম টক্সিন সাধারণত আমরা ওই যে এসেনশিয়াল এগুলোতে দেই। স্কুইনকে অপশন আছে, কিন্তু আমরা কখনো দেই নাই। আমরা সাধারণত চশমা আর সার্জারি, এই অর্থোপেডিক্সের যে এক্সারসাইজ গুলো আর সার্জারি, এটার উপরেই সীমাবদ্ধ থাকি আর কি। 2টা বাজে সার্জারি করছি এক গাদা, সকাল থেকে খালি এইটার উপরে আছি, মিটিংয়ের উপরে আছি, জুমের উপরে আছি। আর কোনো কোয়েশ্চেন আছে? আমার টেবিলের উপরে ওই যে 511 নম্বর রুমে আমার টেবিলের উপরে ইয়ে আছে, চার্টটা আছে, চার্টটা আছে। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও, চার্টটা ছবি তুলে নিয়ে যেতে পারো, টেবিলের উপরে রাখা আছে। ওই যে নবরিনকে একদিন আমি দেখাইছিলাম, ও নিয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংকস, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার।